আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সকলেই জানো যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পিজির কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলির ভর্তি কাউন্সেলিং এর মাধ্যমে করানো হয়। তো সেই মতনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিজির কিছু বিষয়ে কাউন্সেলিং এর জন্য নোটিশ দেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে এবং তোমাদের এই কাউন্সেলিংটা কিভাবে সম্পন্ন করা হবে এবং কাউন্সেলিং এ কারা কারা অংশগ্রহণ করতে পারবে এবং কাউন্সেলিং এর জন্য তোমাদের কি কি প্রিপারেশন নিতে হবে এবং কাউন্সেলিং এর পর তোমরা কিভাবে ভর্তি নেবে এবং ভর্তি নেওয়ার পর তোমাদের কি করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ইউনিভার্সিটি থেকে প্রকাশিত কাউন্সিলিং এর নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো তোমাদের জানিয়ে রাখি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এখন আর্টস গ্রুপের কিছু বিষয়ের কাউন্সিলিং এর জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং আর্টস গ্রুপের যে সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং করানো হবে সেই কাউন্সিলিংটা অনলাইনের মাধ্যমে করানো হবে, গুগল মিটের মাধ্যমে সেই কাউন্সিলিং গুলি করানো হবে। তো তার জন্য তোমরা যদি কাউন্সিলিং এর নোটিশটা যদি ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে যে সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং করানো হবে সেই সমস্ত বিষয়ের ডিটেলস এর একটি টেবিল এখানে দেওয়া হয়েছে। তো তোমরা প্রথমে এই কাউন্সিলিং এর নোটিশটাকে ওপেন করে নেবে এবং ওপেন করলে তোমরা দেখবে যে যে সমস্ত বিষয়গুলির কাউন্সিলিং করানো হবে সেই সমস্ত বিষয়গুলি এখানে পরপর দেওয়া আছে এবং প্রত্যেকটি বিষয়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ করা হচ্ছে 80% ক্যাটাগরি। তো তোমরা সকলে জানো 80% ক্যাটাগরি হচ্ছে ইন্টারনাল স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটি ও বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করেছে এবং বর্ধমান ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে, তারা হচ্ছে 80% ক্যাটাগরি। এবং 20% ক্যাটাগরি হচ্ছে যারা এক্সটার্নাল স্টুডেন্ট, অর্থাৎ যারা বর্ধমান ইউনিভার্সিটি ও বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং বর্ধমান ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে, তারা হচ্ছে 20% ক্যাটাগরি। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে প্রত্যেকটি বিষয়কে 80-20 ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরির কত থেকে কত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে সেটাও তোমাদের পাশে পাশে মেনশন করা হয়েছে। দেখো, যদি আমরা উদাহরণ হিসাবে বলি, এডুকেশন বিষয়ের 80% ক্যাটাগরিতে আনরিজার্ভ র্যাঙ্কের র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 238 পর্যন্ত যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই এখানে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। আবার এডুকেশন বিষয়ের 20% ক্যাটাগরির আনরিজার্ভ র্যাঙ্কের র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 144 পর্যন্ত যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। এবং তোমরা কিভাবে বুঝবে যে এখানে যে র্যাঙ্কটা মেনশন করা আছে সেই র্যাঙ্কের মধ্যে তোমার নাম আছে কি নেই বা তুমি কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তুমি কিভাবে বুঝবে? তো তার জন্য তোমরা সকলেই জানো তোমাদের যে প্রভিশনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছিল কারেক্টেড, অর্থাৎ প্রথমে একটা প্রভিশনাল মেরিট লিস্ট বার করা হয়েছিল, তারপরে কিছু কারেকশন করা হয়েছিল, কারেকশনের পর একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই মেরিট লিস্টটাকে তোমরা প্রথমে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর তোমাদের যে বিষয় হবে সেই বিষয়টা প্রথমে সার্চ করে নেবে। তো আমরা এখানে এডুকেশন বিষয়টাকে সার্চ করে নিয়েছি এবং দেখো এডুকেশন বিষয়ে আমরা 80% ক্যাটাগরিটা ওপেন করে রেখেছি এবং এটা হচ্ছে আনরিজার্ভ লিস্ট। এবং এখানে দেখো আমরা যদি নোটিশটা দেখি তো এখানে দেখো বলা হয়েছে 80% ক্যাটাগরির র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 238 পর্যন্ত সকলেই অংশগ্রহণ করতে পারবে। তো তোমরা মেরিট লিস্টটা ওপেন করবে এবং তোমাদের যে ক্যাটাগরি হবে সেটা ওপেন করবে এবং আনরিজার্ভ লিস্টটা ওপেন করার পর দেখো এখানে বলা হচ্ছে র্যাঙ্ক 1 থেকে, এখানে দেখো র্যাঙ্ক 1 আছে এবং র্যাঙ্ক 1 থেকে 238। তো একবারে নিচের দিকে আমরা চলে যাব, 237, 200, এই তো 238। তো এত দূর পর্যন্ত র্যাঙ্ক পর্যন্ত যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই এডুকেশন বিষয়ে 80% ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। আবার এডুকেশন বিষয়ে 20% ক্যাটাগরিতে বলা হচ্ছে এক থেকে 144 পর্যন্ত র্যাঙ্ক। তো একই রকম ভাবে তোমরা এই লিস্টটা ওপেন করে নেবে। এখান থেকে লিস্টটা ওপেন করার পর তোমরা 20% ক্যাটাগরিটা বার করে নেবে এবং 20%, দেখো এটা হচ্ছে 20% ক্যাটাগরি এডুকেশন বিষয়ের এবং এটা হচ্ছে আনরিজার্ভ র্যাঙ্ক এবং এখানে বলা হচ্ছে 1 থেকে 144। তো এখানে র্যাঙ্ক 1 থেকে 144 পর্যন্ত যতজন স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টই এখানে এডুকেশন বিষয়ে আমাদের 20% ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। এইরকম ভাবে তোমরা তোমাদের বিষয়ের এবং তোমাদের ক্যাটাগরির যে র্যাঙ্ক বলা হয়েছে সেটা তোমরা লিস্ট থেকে দেখে নেবে এবং সেই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি কাউন্সিলিং এর জন্য অংশগ্রহণ করতে পারবে। এবং কোন বিষয়ের জন্য কবে কাউন্সিলিং করানো হবে সেটাও দেখো তোমাদের প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি ক্যাটাগরির পাশে পাশে তোমাদের এখানে ডেট এবং টাইম মেনশন করে দেওয়া হয়েছে। তো সেই বিষয়ের সেই ক্যাটাগরির সেই নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমে কাউন্সিলিং শুরু করা হবে। এবং কাউন্সিলিং এর জন্য দেখো তার পাশে একটা গুগল মিটের লিঙ্ক দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা তোমাদের নির্দিষ্ট বিষয় ও নির্দিষ্ট ক্যাটাগরির যে ডেট এবং যে টাইম বলা হয়েছে সেই নির্দিষ্ট ডেট এবং সেই নির্দিষ্ট টাইমে তোমার বিষয়ের পাশে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হবে। তো এবার আমরা জেনে নেব যে এই যে কাউন্সিলিংটা করানো হবে এর জন্য তোমাদের কি কি
পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার জন্য তোমরা যদি কাউন্সিলিং এর নোটিশটা ওপেন করো, তাহলে তোমরা দেখবে কাউন্সিলিং এর নোটিশের নিচের দিকেই তোমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ক্যান্ডিডেটদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ ক্যান্ডিডেটদের কাউন্সিলিং এর সময় কি করতে হবে, কি করতে হবে না, এবং কিভাবে ভর্তি সম্পন্ন করতে হবে, সমস্ত কিছু ইনস্ট্রাকশন এখানে বিস্তারিতভাবে বলা আছে। তো তোমরা নোটিশটাকে ডাউনলোড করে নিয়ে এই ইনস্ট্রাকশনটাকে ভালোভাবে পড়ে নিতে পারো, সেখানে সমস্ত কিছু বিষয় জানানো আছে। এখানে আমি কেবলমাত্র মেন মেন পয়েন্টগুলি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। বিস্তারিত জানতে হলে তোমরা নোটিশটাকে ডাউনলোড করে জেনে নেবে। তো এখানে তোমাদের যেরকম ভাবে কাউন্সিলিংটা সম্পন্ন করা হবে সেটা হচ্ছে, তোমরা তো জানো প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে লিঙ্ক দেওয়া হয়েছে। তো তোমাকে কাউন্সিলিং এর দিনে যে নির্দিষ্ট ডেট আছে এবং যে নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট ডেটের নির্দিষ্ট টাইমে তোমার বিষয়ের এবং তোমার ক্যাটাগরির পাশে যে লিঙ্কটা মেনশন করা আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে যুক্ত হতে হবে। সেই যে নির্দিষ্ট টাইম মেনশন করা আছে সেই নির্দিষ্ট টাইমে তোমাকে যুক্ত হতে হবে। যে নির্দিষ্ট টাইম মেনশন করা আছে সেই নির্দিষ্ট টাইমে যদি তোমরা যুক্ত না হও, তাহলে তোমাকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে এবং তোমাকে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবং এখানে আরো একটি পয়েন্ট বলা হয়েছে, যদি তোমরা কাউন্সিলিং এ যদি অংশগ্রহণ করতে না পারো, তাহলে তুমি তোমার নিজের পরিবর্তে কোনো রিপ্রেজেন্টেটিভকেও কাউন্সিলিং এ অংশগ্রহণ করাতে পারো। অর্থাৎ ধরো তুমি কোনো কারণবশত, শারীরিক কারণে বা বিভিন্ন কারণবশত তুমি কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারছো না, তার পরিবর্তে তুমি তোমার কোনো রিপ্রেজেন্টেটিভকে কাউন্সিলিং এ অংশগ্রহণ করাতে পারো, যেমন তোমার বাবাকে বা তোমার মাকে বা তোমার কোনো বিশ্বস্ত ব্যক্তিকে, যে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে, তাকে তুমি সেই কাউন্সিলিং এ অংশগ্রহণ করাতে পারো। তবে যাকে তুমি কাউন্সিলিং এ অংশগ্রহণ করাবে, তাকেও কিন্তু সেই যে নির্দিষ্ট টাইম মেনশন করা আছে সেই নির্দিষ্ট টাইমেই তাকে কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হবে। সেই ব্যক্তিও যদি সেই নির্দিষ্ট টাইমে যদি কাউন্সিলিং এ যুক্ত যদি না হয়, তাহলে তোমাকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে এবং তোমাকে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না, ভর্তির জন্য কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। তো তুমি না তোমার রিপ্রেজেন্টেটিভ যাকে জয়েন করবে, সেই নির্দিষ্ট টাইমে তোমাকে সেই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে জয়েন হতে হবে এবং তারপর তোমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং কাউন্সিলিং এর সময় তোমাকে কিছু প্রিপারেশন নিতে হবে। তো কি কি প্রিপারেশন নিতে হবে? তো কাউন্সিলিং এর সময় তোমাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট তোমার নিজের কাছে রাখতে হবে। তো এখানে তোমার যত প্রকারের ডকুমেন্ট আছে, সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি তোমার কাছে নিজের কাছে রাখতে হবে কাউন্সিলিং এর সময়। এখানে তোমার একাডেমিক যতগুলি ডকুমেন্ট আছে, অর্থাৎ ক্লাস 10 থেকে ক্লাস গ্রাজুয়েশন পর্যন্ত যত ডকুমেন্ট আছে, যেমন ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, মার্কশিট, সার্টিফিকেট, একই রকম ভাবে এইচএস এর তোমার রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তারপরে হচ্ছে গ্রাজুয়েশনের রেজিস্ট্রেশন, মার্কশিট গুলি, তারপরে তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, তারপরে স্পোর্ট কোটার স্টুডেন্ট হয়ে থাকলে স্পোর্ট সার্টিফিকেট, তারপরে তোমার পিডব্লিউডি স্টুডেন্ট হয়ে থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট, বিপিএল স্টুডেন্ট হয়ে থাকলে রেশন কার্ড বা বিপিএল সার্টিফিকেট, তারপরে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমার যত প্রকারের ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি তোমার কাছে রাখতে হবে। কারণ কাউন্সিলিং এর সময় তারা যে কোনো ডকুমেন্ট দেখতে চাইতে পারে এবং তারা যে ডকুমেন্টটা দেখতে চাইবে সেই ডকুমেন্টটা কিন্তু তখন তোমাকে শো করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরো একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কাউন্সিলিং এর সময় তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলে, সেই ফোন নাম্বারটা কিন্তু কাউন্সিলিং এর সময় তোমার কাছেই রাখতে হবে, বা তুমি যে রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করছে তোমার পরিবর্তে তার কাছে রাখতে হবে। কারণ সেই ফোন নম্বরে তোমাদের কন্ট্যাক্ট করা হতে পারে, বিভিন্ন কারণবশত তোমাকে কন্ট্যাক্ট করা হতে পারে। তাই তুমি যে ফোন নাম্বারটা ফর্ম ফিল আপের সময় ব্যবহার করেছিলে সেই ফোন নাম্বারটা তোমার কাছে রাখতে হবে এবং সেই ফোনটা অন অবস্থায় রাখতে হবে, সুইচ অফ করে রাখলে হবে না, অন করে রাখতে হবে এবং সেই ফোনে যেন রিচার্জ থাকে, মানে ফোন যেমন ঢোকে সেই রকম অবস্থায় তোমার ফোন নাম্বারটা তোমার কাছে রাখতে হবে, কারণ প্রয়োজন পড়লে তারা কল করতে পারে। তো এইভাবে তোমাদের কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হবে এবং গুগল মিটের মাধ্যমে যুক্ত হয়ে থাকতে হবে এবং তোমাদের কাউন্সিলিং শুরু হবে। এবং কাউন্সিলিং শুরু হওয়ার পর তোমাদের যে বিষয়ের যে র্যাঙ্ক মেনশন করা আছে সেই হিসাবে তোমাদের পর পর তখন নাম অ্যানাউন্সমেন্ট করা হবে এবং কাউন্সিলিং এ যারা যারা অংশগ্রহণ করে থাকবে, যখন যে স্টুডেন্টের নাম অ্যানাউন্সমেন্ট করা হবে তাকে তখন রেসপন্স করতে হবে এবং সে যদি রেসপন্স করে তখন তার সঙ্গে কনভারসেশন শুরু হবে। তার কিছু ডকুমেন্ট দেখতে চাইবে, যে বলবে তোমার মার্কশিট দেখাও বা তোমার কাস্ট সার্টিফিকেট দেখাও, এইরকম ভাবে বিভিন্ন জিনিস দেখতে চাইবে। তাদের যেটা যেটা দেখার প্রয়োজনে পড়বে সেটা সেটা তারা দেখতে চাইবে এবং দেখার পর যদি তারা স্যাটিসফাই হয় যে হ্যাঁ সে সমস্ত সঠিক তথ্য দেখিয়েছে, তখন তারা বলবে যে তাহলে তুমি কি এখানে ভর্তি নিতে চাও। তখন তোমার যেটা হবে রেসপন্স সেটা তুমি করবে। যদি ভর্তি হতে চাও তাহলে তারা বলবে যে তাহলে ঠিক আছে, আমরা তোমার জন্য সিট অ্যালট করে দিচ্ছি এবং তোমার জন্য সিট অ্যালট করে দিলেই তোমার কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে পরবর্তী যে র্যাঙ্কের স্টুডেন্ট থাকবে তার কাউন্সিলিং শুরু হবে। তো এইভাবে তোমাদের কাউন্সিলিংটা সম্পন্ন হবে। তো কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কি হবে? তো কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে, তারা যদি এবার ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে এবার অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে একটি পেমেন্টের লিঙ্ক সেন্ড করা হবে। সেই লিঙ্ক তোমাদের মেল আইডিতে সেন্ড করা হবে। যদি কোনো কারণে তোমাদের মেলে যদি মেল না আসে, তাহলে তোমরা এই কাউন্সিলিং এর নোটিশটাই ওপেন করে নেবে এবং এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাক্সেস টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা ডাইরেক্ট সেই পেজে চলে যাবে যেখান থেকে তোমরা ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ তোমরা অ্যাডমিশন পোর্টালে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমাকে প্রথমে তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডি দিয়ে এবং যে পাসওয়ার্ডটা সেট করেছিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। তোমার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে এবং তোমার অ্যাকাউন্টে লগ ইন করলেই তোমাকে সিলেক্ট করা হয়ে থাকলে তুমি সেখানে একটি লিঙ্ক তুমি দেখতে পাবে। তখন তোমাকে সেই লিঙ্কে ক্লিক করে তোমার যে টাকাটা শো করবে, অ্যাডমিশন ফিটা শো করবে, সেই টাকাটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেই তোমার প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এই টাকাটা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে পেমেন্ট করতে পারবে? তো দেখো তোমাদের এই নোটিশেই দেওয়া হয়েছে যে এই যে পেমেন্ট প্রক্রিয়া, ভর্তির জন্য অ্যাডমিশন ফি পেমেন্ট করার যে টাইম তোমাদের এখানে দেওয়া হয়েছে 28/9/2024 তারিখ থেকে 30/9/2024 তারিখ। এই তারিখের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর মাধ্যমে সিলেক্ট হবে তারা একটি করে লিঙ্ক পাবে এবং সেই লিঙ্কের মাধ্যমে তাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং পেমেন্ট করার সময় যদি তোমরা কোনো রকম প্রবলেমের মধ্যে পড়ো বা কোনো রকমের যদি ইস্যু তোমাদের মধ্যে যদি দেখা দেয়, তাহলে সেই প্রবলেম তোমরা ইউনিভার্সিটিকে মেল করে জানাতে পারো। তার জন্য দেখো তোমাদের এখানে একটি মেল আইডি দেওয়া হয়েছে, secretary_arts@burniv.ac.in। এই যে মেল আইডি দেওয়া হয়েছে, এই মেল আইডিতে মেল করে পেমেন্ট করতে যদি তোমাদের কোনো রকমের প্রবলেম হয় তাহলে তোমরা সেটা জানাতে পারো। এবং এই মেল করার টাইম কিন্তু এই যে পেমেন্টের যে টাইম দেওয়া হয়েছে অর্থাৎ 28/9/2024 তারিখ থেকে 30/9/2024 তারিখ, এই যে টাইম পিরিয়ড দেওয়া হয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমাদের মেল করে জানাতে হবে যদি পেমেন্ট করতে কোনো রকমের প্রবলেম হয় তবেই। এবং ইউনিভার্সিটিকে যদি তোমরা এই টাইম পিরিয়ডের পরে যদি মেল করো তাহলে তারা কোনো প্রকার রেসপন্স নেবে না। এবং পেমেন্ট করার সময় যদি তোমাদের পেমেন্ট যদি ফেলিওর হয়ে যায় বা ট্রানজেকশন যদি আনসাকসেসফুল হয়, তোমার ব্যাংক থেকে যদি টাকা কেটে নেয়, যদি পেমেন্ট কনফার্ম না হয়, তো এই সমস্ত কিছুর জন্য ইউনিভার্সিটি কোনো প্রকার দায়িত্ব নেবে না। তাই পেমেন্ট করার সময় তোমাকে খুব সাবধানের সহিত সঠিকভাবে পেমেন্ট করতে হবে, কারণ ইউনিভার্সিটি তোমার কোনো প্রকার দায়িত্ব নেবে না। তোমার পেমেন্ট করার দায়িত্ব তোমার নিজের উপরেই সম্পূর্ণটা নির্ভর করছে। তো এইভাবে তোমাকে পেমেন্ট করে তোমার অ্যাডমিশনটা নিতে হবে এবং অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাদের পেমেন্ট সাকসেসফুলের যে রিসিভ কপিটা পাবে, সেই রিসিভ কপিটা তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। এবং এই যে পেমেন্ট সাকসেসফুলের যে রিসিভ কপি পেলে, সেই রিসিভ কপির এক কপি তোমাকে তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হলে সেই ডিপার্টমেন্টের এইচওডি কে বা টিআইসি কে তোমাকে মেল করে সেন্ড করতে হবে। এবং সেই মেলে তোমাকে লিখতে হবে যে আমার পেমেন্ট সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে এবং তার প্রমাণস্বরূপ আমি আমার যে পেমেন্ট রিসিভ কপিটা আছে সেটা আমি সেন্ড করছি এবং সেটাকে তোমাকে অ্যাটাচ করে সেন্ড করতে হবে। তো এখানে যদি তোমরা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যদি ভর্তি হও, তাহলে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো সেই ডিপার্টমেন্টের যিনি এইচওডি আছেন সেই এইচওডি কে তোমাকে মেল করতে হবে। আবার ধরো তুমি বর্ধমান ইউনিভার্সিটির কোনো যদি অ্যাফিলিয়েটেড কলেজে যদি ভর্তি নাও এবং অ্যাফিলিয়েটেড কলেজে যে কলেজে ভর্তি নিয়েছো সেই কলেজের সেই বিষয়ের যে মেল আইডি আছে সেই মেল আইডিতে তোমাকে তোমার সেই পেমেন্টের রিসিভ কপিটা সেন্ড করতে হবে। তো তুমি কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডির মেল আইডি বা বিভিন্ন কলেজের মেল আইডি গুলি তোমরা কিভাবে পাবে? তো সেই মেল আইডি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটাকে যদি ওপেন করো এবং পেজকে স্ক্রল আপ করে তোমরা এখানে পেয়ে যাবে, দেখো নেম অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড কলেজ অ্যান্ড মেল আইডি। এটা যদি তোমরা ওপেন করো তাহলে এখানে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের প্রতিটি বিষয়ের এইচওডির মেল আইডি গুলি পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে বর্ধমান ইউনিভার্সিটি যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলি আছে সেই সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলিরও তোমরা মেল আইডি গুলি পেয়ে যাবে। তো এখান থেকে যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই ভর্তি হয়েছে এবং যে বিষয়ে ভর্তি হয়েছে সেই বিষয়ের যে মেল আইডি আছে, এইচওডির মেল আইডি আছে, তাতে তোমাকে পেমেন্টের রিসিভ কপিটা মেল করতে হবে। যারা কোনো কলেজে ভর্তি হয়েছে, কলেজ ক্যাম্পাসে ভর্তি হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে যে বিষয়ে ভর্তি হয়েছে সেই বিষয়ের যে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে তোমাকে পেমেন্টের রিসিভ কপিটা সেন্ড করতে হবে। তো মেল করার পরবর্তী কাজ কি? তো মেল করা সম্পন্ন হয়ে গেলে
তোমার আর কোনো কাজ নেই। এর পরবর্তী কাজ হচ্ছে ইউনিভার্সিটি থেকে একটি সাকসেসফুল পেমেন্ট ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সিলেক্ট করা হয়েছিল এবং যে সমস্ত স্টুডেন্টরা অনলাইনের মাধ্যমে সঠিকভাবে অ্যাডমিশন ফি পেমেন্ট করেছে, সেই সমস্ত স্টুডেন্টদের নামের একটা লিস্ট প্রকাশ করা হবে ওয়েবসাইটে। এবং এই লিস্ট প্রকাশ করার পর তোমরা সেই লিস্টটাকে ডাউনলোড করে সেখান থেকে তোমার নামটা চেক করে নিতে পারবে। যদি তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার সেই লিস্টে নামটা থাকবে। এবং এই লিস্ট চেক করার পর তোমাদের 3/10/2024 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং ক্লাস শুরু হওয়ার পর তোমাদের ফিজিক্যালি অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। তো এই ডকুমেন্ট কবে ভেরিফিকেশন করানো হবে? তো এই ডকুমেন্ট তোমাদের 3/10/2024 তারিখ এবং 4/10/2024 তারিখ, এই দুদিন তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। তো এই দুদিনের মধ্যে তুমি যে কোনো একদিন গিয়ে তোমার অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করাতে পারো। তো এই অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার সময় তোমার যত অরিজিনাল ডকুমেন্ট আছে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কপির 1 কপি করে জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সেই সমস্ত জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের আরো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এভিডেভিট নিয়ে যেতে হবে। তো এই অ্যান্টি র্যাগিং এভিডেভিট কোথা থেকে পাবে? তো তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার সময় একটি প্রেফারেন্স নম্বর পাওয়ার জন্য যে অনলাইনের মাধ্যমে যে অ্যান্টি র্যাগিং এভিডেভিট ফর্মটা ফিল আপ করেছিলে antiraging.in, এই ওয়েবসাইটে গিয়ে যে ফর্মটা ফিল আপ করেছিলে একটি নাম্বার পাওয়ার জন্য, সেই ফর্মটাকেই তোমাদের প্রিন্ট আউট করে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে নিয়ে যেতে হবে এবং সেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে জমা করে নেওয়া হবে। তো এইভাবে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য কাউন্সিলিং কমপ্লিট করা হবে, তারপরে পেমেন্ট কমপ্লিট করা হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপরে তোমার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।